Hello everyone, Assalamualaikum. Welcome to SS Easy Education. Today we will learn chapter 11, capital gain. And in this chapter we will study definition of capital gain, capital asset and computation of capital gain for taxation. And now definition of capital gain. Capital gain is the sixth head of income as per section 20 of ITO 1984. This gain basically arises on transferred at a value more than the original costs. Some definitions that are very much pertinent to this specific head of the income are quoted from ITO 1984. So, through this definition, it is stated that যে আমরা কিছু ট্রান্সফার করব এমন একটা দামে যে দাম তার পূর্বের দাম থেকে বেশি হবে তখন আমরা সেটাকে বলবো ক্যাপিটাল গেইন। দেন ক্যাপিটাল অ্যাসেটস. Capital assets means property of any kind held by the assessee whether or not connected with his business or profession but does not include. আমরা এখানে ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে দেখব 15-2 নম্বরে বলা আছে যে ক্যাপিটাল অ্যাসেট বলতে কোনো সম্পত্তিকে বোঝাবে তা যে কোনো ধরনের হতে পারে, ওটা কিন্তু অবশ্যই অ্যাসেসির সম্পত্তি হতে হবে। আবার বলছে যে সেটা তার বিজনেস বা প্রফেশনের সাথে কানেক্টেডও হতে পারে আবার নাও হতে পারে, বাট ইট ডাজ নট ইনক্লুড দিয়ে কিছু এক্সেপশন বলা আছে যে এগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়বে না। আমরা নাম্বার 1 এক্সেপশনটা দেখি। এনি স্টক ইন ট্রেড নট বিং স্টক অর শেয়ারস, কনজিউমেবল স্টোরস অর র ম্যাটেরিয়ালস হেল্ড ফর দ্য পারপাসেস অফ হিজ বিজনেস অর প্রফেশন। কোনো ব্যক্তি যদি তার বিজনেস প্রফেশনের উদ্দেশ্যে অর্থাৎ ব্যবসায় কোনো ট্রেড বা স্টক করে রাখে, এটা কিন্তু কোনো স্টক বা শেয়ার হওয়া যাবে না। পার্সোনাল ইফেক্ট দ্যাট ইজ টু সে মুভেবল প্রপার্টি ইনক্লুডিং ওয়ারিং অ্যাপারেল অলসো দ্যাট ইজ জুয়েলারি, ফার্নিচার, ফিকচার, ইকুইপমেন্ট অ্যান্ড ভেহিকলস হুইচ আর হেল্ড এক্সক্লুসিভলি ফর পার্সোনাল ইউজ অনলি। অর্থাৎ কোনো জুয়েলারি অর্থাৎ ওয়ারিং অ্যাপারেল এগুলো যদি হয় এগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলবো না যদি সেগুলো পার্সোনাল ইউজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান্ড আর নট ফর ইউজড ফর দ্য পারপাসেস অফ দ্য বিজনেস অর প্রফেশন অফ দ্য অ্যাসেসি অর এনি মেম্বার অফ হিজ ফ্যামিলি ডিপেন্ডেন্ট আপন হিম। অর্থাৎ বিজনেস প্রফেশনের উদ্দেশ্যে যদি কোনো কেউ এরকম কোনো জুয়েলারি রাখে তাহলে কিন্তু আবার সেটা সে বিক্রয় করতে পারে। এটাই এখানে পরবর্তীতে আবার বলা হচ্ছে যে বিজনেস উদ্দেশ্য হলে পারবে। নেক্সট, ফেয়ার মার্কেট ভ্যালু. Fair market value means in relation to capital assets, the price which such assets would ordinarily fetch on sale in the open market on the relevant day and where such price is not ascertainable. The price which Deputy Commissioner of Taxes may with the approval in writing of the inspecting joint commissioner determine. So in that case fair market value আমরা capital assets এর ক্ষেত্রে মনে করব যে এমন একটা মূল্য in such kind of price যেটা আসলে ওই অ্যাসেটসের অর্থাৎ ওই সম্পদের জন্য অর্ডিনারিলি মানে বিবেচনা করা যায় না, অর্ডিনারিলি এর দাম এটাই হবে সেটাই, অর্থাৎ ওপেন মার্কেটে যে দামটা হওয়া উচিত সেটাই কিন্তু আমরা বলতেছি ফেয়ার মার্কেট ভ্যালু। আর একটা নিয়ম হচ্ছে যে যদি এই মূল্যটা নির্ধারণ না করা যায় তাহলে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস উনি কি করতে পারেন, জয়েন্ট কমিশনার অর্থাৎ ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অ্যাপ্রুভাল ইন রাইটিং অফ দ্য ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার, ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারের লিখিত অ্যাপ্রুভালের উপরে ভিত্তি করেই ডিসিটি দ্যাট ইজ ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এই মূল্য অর্থাৎ ফেয়ার মার্কেট ভ্যালু হি ক্যান ফিক্সড অর ডিটারমাইন। Residual value received from the leasee in case of an asset leased by a financial institution having license from the Bangladesh Bank on termination of lease agreement on maturity or otherwise subject to the condition that such that is the residual value received from the leasee অর্থাৎ লিজির কাছ থেকে যদি কোনো রেসিডুয়াল ভ্যালু কেউ রিসিভ করে তাহলে সেইটা লিজড বাই এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাভিং লাইসেন্স ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যদি কোনো লাইসেন্স নেওয়া হয় লিজের এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই লিজ এগ্রিমেন্ট যদি ডেটটা টার্মিনেট হয়ে যায় অথবা ম্যাচিউরড হয়ে যায় অথবা অন্য কোনোভাবে যদি এর কোনো শর্তের মধ্যে পড়ে তাহলে বলা হচ্ছে যে ওই অ্যাসেটসের যে মূল্যটা হবে অর্থাৎ রেসিডুয়াল ভ্যালু রিসিভড ফ্রম দ্য লিজি, ওই লিজির কাছ থেকে যে ভ্যালুটা আসলে লাভ করা হবে
সেইটাই তার ফেয়ার মার্কেট ভ্যালু হিসেবে বিবেচিত হবে। And then transfer section 266, transfer in relation to a capital asset includes the sale, exchange or relinquishment of the asset or the extinguishment of any right therein, but does not include any transfer of the capital asset under a gift, bequest, will or an irrevocable trust, any distribution of the assets of a company to its shareholders on its liquidation, and any distribution of capital assets on the dissolution of a firm or other association of person or on the partition of a Hindu undivided family. So এখানে দেখো আমাদের ট্রান্সফারের ডেফিনেশনটা করবার প্রয়োজন কেন? বিকজ উই শুড ট্রান্সফার দ্য ক্যাপিটাল অ্যাসেট টু বি ইট a taxable income, and for that reason we should know what is transfer. তো ট্রান্সফার ক্যাপিটাল অ্যাসেটসের ক্ষেত্রে আমরা বলবো ইট ইনক্লুড সেল, এক্সচেঞ্জ অথবা রিলিংকুইজমেন্ট অফ দ্য অ্যাসেট অর এক্সটিংগুইশমেন্ট অফ এনি রাইট দেয়ারিন, অর্থাৎ কোনো অ্যাসেট রিলিজ করে দেওয়া এবং কারো অধিকার সেখানে এক্সটিংগুইশ করা, শেষ করে দেওয়া এবং আর একজনের অধিকার প্রতিষ্ঠা করা। বাট ইট ডাজ নট ইনক্লুড, বলছে যে ক্যাপিটাল অ্যাসেটস ট্রান্সফার বলতে আমরা নিম্নলিখিতকে বুঝাবো না। এনি ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস, অর্থাৎ যদি কেউ কোনো দান বা কোনো উইল বা বিকুয়েস্ট করে বা অ্যান ইররিভোকেবল ট্রাস্ট হয় অথবা কোনো ডিস্ট্রিবিউশন অফ অ্যান অ্যাসেটস, কোনো একটা কোম্পানির ডিস্ট্রিবিউশন শেয়ার হোল্ডার অন ইটস লিকুইডেশন, অর্থাৎ আমরা কোম্পানির লিকুইডেশনের সময় যে অ্যাসেটসটা বিলি বন্টন করি সেটা কিন্তু আবার এর মধ্যে পড়বে না। বাট ইফ দ্য ক্যাপিটাল গেন অ্যারাইজেস ডিউ টু দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস টু দ্য আউটসাইডার্স ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন বাই দ্য অফিসিয়াল লিকুইডেটর, সাচ ক্যাপিটাল গেইন উইল বি ট্যাক্সড। কিন্তু এখানে কিন্তু আবার একটা এক্সপ্লানেশন দিয়ে এক্সেপশন দেওয়া হচ্ছে যে যদি এরকম ক্যাপিটাল কোনো গেইন অ্যারাইজ করে কোনো ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করার মাধ্যমে কোনো আউটসাইডারের নিকট লিকুইডেশনের সময়ে, ধরো লিকুইডেটর কোনো অফিসার উনি কী করলেন, আউটসাইডারের কাছে কোম্পানির ক্যাপিটাল বিক্রয় করে দিলেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে এই ক্যাপিটাল গেইন উইল বি ট্যাক্সড। এই ক্যাপিটাল গেইন ট্রান্সফারের জন্য কিন্তু ট্যাক্সেবল করা হবে। এনি ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল অ্যাসেটস অন দ্য ডিসলিউশন অফ ফার্ম, ডিসলিউশন অফ ফার্ম মানে হচ্ছে কোনো ফার্ম যদি ডিজলভ হয়ে যায়, অর্থাৎ একেবারে শেষ হয়ে যায়, অর আদার অ্যাসোসিয়েশন অফ পার্সন, এওপি অর পার্টিশন অফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, অর্থাৎ এই তিনটা ক্ষেত্রে যদি কোনো ট্রান্সফার হয় সেটাও কিন্তু ট্রান্সফারের ডেফিনেশনে পড়বে না। Now some explanation, that is sale. There is no definition of sale under ITO 1984. In order to find out legal implication of sale, one must resort to the Transfer of Property Act in the case of immovable property and to the Sale of Goods Act in the case of movable property. As per section 54 of the Transfer of Property Act 1882, sale is a transfer of ownership in exchange for a price paid or promised or part paid and part promised. তো আমরা সেলের ডেফিনেশন বলবো যে সেল হলো ওনারশিপের পরিবর্তন, অর্থাৎ মালিকানার এক্সচেঞ্জ হয়ে যাওয়া বা পরিবর্তন হয়ে যাওয়া। এখানে বলছে যে আসলে 1984-এর আইটিওতে সেলের কোনো ডেফিনেশন দেওয়া নাই, সেই জন্য আমরা মুভেবল প্রপার্টির সেলের জন্য সেলস অফ গুডস অ্যাক্ট ফলো করব আর ইমুভেবলের জন্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ফলো করব। সেই ক্ষেত্রে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে বলা হয়েছে যে ইটস অ্যান এক্সচেঞ্জ অফ ওনারশিপ ফর এ প্রাইস, একটা মূল্যের বিনিময়ে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের ডেফিনেশন দেওয়া হয়েছে when two persons mutually transfer the ownership of one thing for the ownership of another, neither thing nor both things being money only, the transaction according to section 118 of the Transfer of Property Act 1882 is called an exchange. Like sale, exchange requires two persons. There cannot be exchange with oneself. Exchange is a bilateral transaction involving two parties, each of whom owns an asset which constitutes the subject matter of exchange, while in the case of sale, the consideration for transfer is money or money's worth. এর মানে হচ্ছে যে সেলের ক্ষেত্রে কিন্তু কনসিডারেশন থাকে, টাকা অথবা টাকা পে করার প্রমিস, কিন্তু এক্সচেঞ্জের ক্ষেত্রে বোথ পার্টিকে কোনো সম্পত্তিরই মালিক হতে হবে, দুজনার দুটা সম্পত্তির বিনিময়ে আর একজন সম্পত্তি বিনিময় করবে, এটা কিন্তু টাকার বিনিময়ে টাকা নয় বা টাকার বিনিময়ে সম্পত্তি নয়, তাহলে কিন্তু সেল হয়ে যাবে, এক্সচেঞ্জ হবে না।
তো সেই জন্যই বলছে যে যদি তারা মিউচুয়ালি কোনো ওনারশিপ ট্রান্সফার করে, ওয়ান থিং ফর দ্য ওনারশিপ অফ অ্যানাদার, মানে একটার মালিকানার পরিবর্তে আমি অন্য কিছুর মালিকানা এক্সচেঞ্জ করছি, দেন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর 118 নম্বর সেকশন অনুযায়ী আমরা বলবো এক্সচেঞ্জ করা হয়েছে। Relinquishments of assets. Relinquishment means withdrawn from abandoning or giving up anything. By relinquishment, a person ceases to own the assets concerned through some act on his part. The owner withdraws himself from the property and abandons his rights thereto. The property, however, continues to exist and will become the property of someone else. তো রিলিংকুইজমেন্ট মানে হচ্ছে কিন্তু আসলে পরিত্যাগ করা, অর্থাৎ গিভিং আপ সামথিং। তার মানে এখানে প্রপার্টির ওনার সে তার যাবতীয় অধিকার গিভ আপ করে দেবে, মানে উইথড্র করে নেবে, সে প্রপার্টিতে আর তার কোনো অধিকারই রাখবে না। তো যাই হোক না কেন, প্রপার্টি তো শেষ হয়ে যাবে না, প্রপার্টি এক্সিস্ট করবে এবং ইট শুড বি উইল বিকেম দ্য প্রপার্টি অফ সামওয়ান এলস, অর্থাৎ এই প্রপার্টিটা তখন অন্য কারো মালিকাধীনে চলে যাবে, অর্থাৎ অন্য কেউ এটার মালিকে পরিণত হবে। এক্সটিংগুইশমেন্ট অফ রাইটস ইন অ্যান অ্যাসেট। এক্সটিংগুইশমেন্ট connotes total destruction, annihilation, termination or extinction of a capital asset. However, destruction or extinction of capital asset is not regarded as transfer. In fact, there should be a destruction or extinction of rights in the capital assets, as it may be noticed that in respect of the expenses, exchange or relinquishment, the subject matter of transfer is asset, and in case of extinguishment, it is rights as such, that is extinguishment of capital rights, cancellation of license, where an assessee abandons a project and relinquish the lease agreement of land and industrial license, and on that account suffers a loss, it would be allowable as capital loss. Reduction of share capital of a company and payment of shareholders. So now extinguish বা destruction যদি হয়ে যায় কোনো অ্যাসেট, তাহলে বলা হচ্ছে যে সেটা ট্রান্সফার হিসেবে বিবেচনা করা হবে না। সো দেয়ার শুড বি এ ডিস্ট্রাকশন অর এক্সটিংশন অফ রাইটস ইন দ্য ক্যাপিটাল অ্যাসেট। যেমন আমাদের এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা এক্সপেন্স বলছি যে ইন রেসপেক্ট অফ দ্য এক্সপেন্স এক্সচেঞ্জ অর রিলিংকুইশমেন্ট, সাবজেক্ট ম্যাটার অফ ট্রান্সফার ইজ অ্যাসেটস, অ্যান্ড ইন কেস অফ এক্সটিংগুইশমেন্ট ইট ইজ রাইট অ্যাজ সাচ। তার মানে কি, এক্সচেঞ্জের ক্ষেত্রে সেটা সাবজেক্ট ম্যাটার হবে ট্রান্সফার, অর্থাৎ অ্যাসেটটাই আমরা কি করব, এক্সচেঞ্জ করব। আর যদি এক্সটিংগুইশ করি তাহলে কারো অধিকারকে আসলে আমরা এক্সটিংগুইশ করা বুঝি, কোনো সম্পত্তিকে এক্সটিংগুইশ করা নয় বা অ্যাসেটকে নয়। সো দ্য ইনকাম আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইনস শ্যাল বি কম্পিউটেড আফটার মেকিং দ্য ফলোয়িং ডিডাকশন ফ্রম দ্য full value of the consideration received or accruing from the transfer of the capital asset or the fair market value thereof, whichever is higher, namely any expenditure incurred solely in connection with the transfer of the capital asset or the cost of the acquisition of the capital asset, and any capital expenditure incurred for any improvements thereto, but excluding any expenditure in respect of which any allowance is admissible under any provisions of sections 23, 29 and 34. For the purposes of this section, cost of acquisition of the capital asset means where it was acquired by the assessee by purchase, the actual cost of acquisition, and where it became the property of the assessee under a deed of gift, bequest or will, or under a transfer on a recoverable or irrecoverable trust, or on any distribution of capital assets on the liquidation of a company, or any distribution of capital assets on the dissolution of a firm or other association of persons, or the partition of a Hindu undivided family. The actual cost of acquisition to the previous owner of the capital asset, as reduced by the amount of depreciation, if any, allowed to the previous owner, and where the actual cost of acquisition to the previous owner cannot be ascertained, the fair market value at the date on which the capital asset became the property
property of the previous owner, and where the actual cost of acquisition of the capital asset to the previous owner cannot be ascertained, the fair market value at the date on which the capital asset become the property of the previous owner. সো এখানে 32 সেকশনে বলা হয়েছে যে ক্যাপিটাল গেন আমরা হিসাব করব নিম্নলিখিত ডিডাকশনগুলো করার পরে। এখন এই ডিডাকশনগুলোর মধ্যে প্রথমেই বলছে যে যদি এই ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের ক্ষেত্রে কোনো এক্সপেন্ডিচার হয় তাহলে সেটা কাটা যাবে। দ্য কস্ট অফ অ্যাকুইজিশন অফ দ্য ক্যাপিটাল অ্যাসেট অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ ক্যাপিটাল যদি কোনো এক্সপেন্ডিচার থাকে বা সেটাকে ইমপ্রুভ করতে যদি কোনো খরচ হয় অথবা কোনো অ্যালাওয়েবল এক্সপেন্সেস যদি থাকে, এগুলো কেটে নিয়ে তারপরেই আমরা ট্যাক্সেবল করব। ফর দ্য পারপাস অফ দিস সেকশন, কস্ট অফ অ্যাকুইজিশনের অর্থ হচ্ছে যদি অ্যাসেসি তার এই প্রপার্টিটা কিনে নেয় তাহলে এই অ্যাকচুয়াল কস্ট অফ অ্যাকুইজিশন, আর ওয়্যার ইট বিকেম দ্য প্রপার্টি অফ দ্য অ্যাসেসি, আর যেখানে এই প্রপার্টিটা অ্যাসেসি অর্থাৎ কোনো গিফট, বিকুয়েস্ট অর্থাৎ উইল বা গিফটের মাধ্যমে পায়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ দ্য অ্যাকুইজিশন টু দ্য প্রিভিয়াস ওনার, অর্থাৎ পূর্ববর্তী মালিকের কী ধরনের প্রকৃত খরচ ছিল সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ অ্যাকুইজিশন। অথবা প্রিভিয়াস ওনার যদি কোনো ছাড় পেত তাহলে সেও সেই ছাড়টি পাবে। নেক্সট উই উইল স্টাডি সাম নোটস। ইফ দ্য অ্যাসেসি হ্যাজ অবটেন depreciation allowance in any year for the asset, the cost of the acquisition in such case shall be the written down value as increased or depreciated by any adjustment made under section 1916 or 1917 or 17(1)(j). The adjustment is with reference to balancing allowance actually deducted or balancing charge actually added. And then number 2, if the ownership comes through succession, inheritance or devolution, the cost of the acquisition shall be the fair market value as such date when the asset becomes the property of the assessee. Then number 3, if the Deputy Commissioner of Taxes opines that the fair market value exceeds the full value of the consideration declared by an amount of not less than 15% of the value so declared, the fair market value shall be determined again with the permission of the Inspecting Joint Commissioner of Taxes IJCT under section 32 subsection 3. নাম্বারটা বলছে যে যদি ডেপ্রিসিয়েশন অ্যালাওয়েন্স কোনো অ্যাসেটের উপরে পায় তাহলে কস্ট অফ অ্যাকুইজিশনের ক্ষেত্রে বলছে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ ইনক্রিজড অর ডিক্রিজড বাই এনি অ্যাডজাস্টমেন্ট মেড আন্ডার সেকশন 1916। রিটেন ডাউন ভ্যালু সেইভাবে বাড়বে বা কমবে সেকশন 1916 অনুযায়ী। 2 নম্বরে গিয়ে বলছে যে যদি সাকসেশন বা ইনহেরিটেন্সে কেউ যদি মালিকানা পেয়ে থাকে তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু হবে ওই প্রপার্টির। আর 3 নম্বরে গিয়ে বলছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসের কাছে যদি মনে হয় ফেয়ার মার্কেট ভ্যালু ওই প্রপার্টির কনসিডারেশন ভ্যালুর চাইতে বেশি হয়ে গেছে, দেন বাই অ্যান অ্যামাউন্ট নট লেস দ্যান 15% অফ দ্য ভ্যালু, অর্থাৎ ওই ভ্যালুর 15%-এর কম হবে না যেটা ডিক্লেয়ার করা হবে ফেয়ার মার্কেট ভ্যালুর, ইট শ্যাল বি ডিটারমাইন্ড এগেইন, এটা আবারও ডিটারমাইন করবে ডিসিটি, তবে তিনি পারমিশন নেবেন জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেসের কাছ থেকে। And next note, if the Deputy Commissioner of Taxes opines that the fair market value exceeds the full value of the consideration declared by more than 25% of such declared value, the government may offer to buy the said asset in such manner as may be prescribed through Rule 42. And such examples say the declared value of a specific asset is BDT 50,000, whereas the estimated fair value by the DCT amounts to be BDT 65,000. More than 25,000 of declaration. In such a case, government may offer to buy the asset under Rule 42. হচ্ছে ডেপুটি কমিশনারের কাছে যদি মনে হয় যে ফেয়ার মার্কেট ভ্যালু কনসিডারেশন ভ্যালুর চাইতে 25% বেশি হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে গভর্নমেন্ট মে অফার টু বাই দ্য সেড অ্যাসেট, গভর্নমেন্টকে অফার করা হতে পারে ওই সম্পদটা বিক্রি করবার জন্য এবং সেটাতে 42 নাম্বার সেকশনের বিধান অনুসরণ করা হবে। Tax rate. Any income under the head capital gains shall be taxed at the rate as is specified below. In case of a company, the tax payable on total income excluding capital gains as per specific rate for being a company. Tax at the rate of 15% on the whole amount of tax capital gain. And in case of a person other than a company, on disposal of capital asset within 5 years of acquisition, the amount of capital gain will be included with the total income and taxed accordingly at regular rate.
কোম্পানির ক্ষেত্রে বলা হচ্ছে তার টোটাল যে ক্যাপিটাল অ্যাসেট থাকবে তার 15%। আর কোম্পানি ব্যতীত কোনো ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়মের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই ব্যক্তি উইদিন 5 ইয়ার্সের মধ্যে তার ট্যাক্সেবল ইনকামে এই ক্যাপিটাল অ্যাসেটসের ইনকাম শো করতে পারে এবং ওই ব্যক্তির যে রেগুলার ইনকাম ট্যাক্সের স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব অনুযায়ী এটি প্রযোজ্য হবে। অ্যান্ড দেন নেক্সট, on the disposal of capital asset after 5 years of acquisition, tax payable on the capital gains at the rate applicable to his total income, including the said capital gains, or tax at the rate of 15% on the amount of the capital gains, whichever is lower. Illustration দেখো, ACT Limited total income 5 lakh inclusive 50,000 capital gain for the income year 18-19. Compute the tax liability assuming that the company tax rate is 25% for the assessment year 2018 and 2019. Total income, tax rate, tax liability, total income less capital, tax rate, tax, total income, liability, everything এখানে টেবিলটা আসলে ঠিক মতো আসেনি। সো টোটাল তার ইনকাম লেস ক্যাপিটাল গেইন, এখানে আমরা 25% দেখাচ্ছি তার ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হবে এবং সেই ট্যাক্স রেট অনুযায়ী 4,50,000 হলো 1,12,500 টাকা। So capital gain arising from the transfer of capital asset used for the purposes of business. If the capital gains arising out of transfer of capital assets used in the business or profession is used fully or in part to purchase a new capital asset within a period of 1 year before or after the date of transfer, and if the assessee elects in writing before the assessment for rolling over the gain on new asset, capital gain arising from the transfer of government securities. If capital gain arises from the transfer of capital asset being government securities in Bangladesh, and then capital gain arising from transfer of capital being buildings or lands to new company. If capital gain arises from the transfer of capital assets being buildings, lands to a new company for setting up of an industry, and if the whole amount of capital gain is invested in the equity of the said company. Capital gain of a firm arising from the transfer of its capital assets to a new company. If capital gain arises from the transfer of capital assets of a firm to a new company, and if the whole amount of the capital gain is invested in the equity of the said company by the partners of the firm, of the said firm. Capital gain arising from transfer of securities approved by SEC, traded in stock exchange in some specific cases, SRO 269. If capital gain arises from the transfer of securities approved by SEC অর্থাৎ Security Exchange Commission and traded in stock exchange, that is shares, stocks, mutual fund units, bond, debenture or any other types of securities in excluding government securities in Bangladesh by any party other than the parties on whom tax is imposed as per this SRO. এই 11.5.1 থেকে শুরু করে 11.5.5 পর্যন্ত এই 5টা পয়েন্ট যেটা পড়লাম সেটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড ক্যাপিটাল গেইন ইনকাম। মনে থাকবে তোমাদের, ট্যাক্স এক্সেম্পটেড অর্থাৎ এই ধরনের 5 ধরনের যদি ক্যাপিটাল অ্যাসেট থেকে আমরা কোনো ইনকাম পেয়ে থাকি তাহলে সেই ইনকামগুলোকে আমরা ট্যাক্সেবল করব না, ট্যাক্স ফ্রি থাকবে। ক্যারি ফরওয়ার্ড অফ লস আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন, তো এটা আমরা ক্যারি ফরওয়ার্ড অফ লসের চ্যাপ্টারেই পড়েছিলাম। In exceptional situation, it may result capital loss if the asset is transferred at a value less than the cost of acquisitions. There may be capital losses. It is customary if the capital asset is sold in the year of purchase, where no depreciation allowance is allowed, and the second-hand value in the market becomes less than the cost in maximum types of assets. Capital loss is also common in case of motor vehicles not plying for hire, or if purchased at the more than 10 lakh taka, as the actual cost shall be deemed not to exceed 10 lakh taka for the purposes of depreciation allowance under 3rd schedule of ITO 1984. And then section 37 and 40 provides that provision regarding the setup and carry forward of loss under the head capital gain. It combined effect on section 37 and 40 as follows. If the capital loss arises in any income year, it can be set off in the same year against capital gain relating to the other capital asset.
If there is no other hands of such capital gain, or if the gain in such other head is not sufficient, such loss can be carried forwarded for a period of no more than 6 successive years. The right of carry forward is subject to one exception. In the case of any assessee, capital loss cannot be carried forwarded if the total loss amounts to taka 5,000 or less. When the loss amount exceeds taka 5,000, only the excess amount is eligible for carry forward to the next years. তো এই সব রুলসই আমরা কিন্তু ক্যারি ফরওয়ার্ড অ্যান্ড সেট আপের চ্যাপ্টারে পড়ে ফেলেছি। So that's all for today. If you have any question, please put it in the comments box below. So meet you soon inshallah. Allah Hafiz. Take care.